হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেটার নাম হচ্ছে ব্লাড বা রক্ত। এই রক্ত থেকে বিগত বছরের পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। সব পরীক্ষায়, ডাব্লিউবিপি বলো, ডাব্লিউবিপি কনস্টেবল থেকে এসআই, কলকাতা পুলিশ, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রেলের সমস্ত পরীক্ষায় এই রক্ত থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। দেখো, তাহলে এবার আমরা শুরু করি। রক্ত, তাহলে এই যে স্টাডি অফ ব্লাড বা রক্তের অধ্যয়ন, স্টাডি অফ ব্লাড বা রক্তের অধ্যয়নকে আমরা কি বলি? হেমাটোলজি বলি। স্টাডি অফ ব্লাড বা রক্তের অধ্যয়নকে আমরা কি বলি? হেমাটোলজি বলি। হেমা এবং লজি, এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হলো রক্ত নিয়ে অধ্যয়ন। রক্ত, দেখো, রক্ত হলো এক ধরনের তরল যোগকলা বা কানেকটিভ টিস্যু। তরল যোগকলা বা লিকুইড কানেকটিভ টিস্যু। তার মানে কি? আমাদের দেখো, মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রত্যেকটা জায়গায় রক্ত চলাচল করছে। আমার হাত কাটুক, পা কাটুক বা যেখানে কেটে যাক, শরীরে যে অংশে কেটে যাক সেখান থেকে রক্ত বের হয়। তার মানে কি? আমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় রক্ত চলাচল করছে এবং বডির বা দেহের প্রত্যেকটা অঙ্গকে কি করছে? কানেক্ট করছে বা যোগসূত্র রক্ষা করছে। এরপর দেখো রক্তের পিএইচ। রক্তের পিএইচ কত? 7.4। 7.4, তার মানে এটাকে হচ্ছে হালকা ক্ষারকীয়। দেখো, পিএইচ যেটা স্কেল আছে, এই পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত, এর মিডিলে হচ্ছে 7। এই 7টা হচ্ছে প্রশমিত, না আম্লিক না ক্ষারকীয়। তাহলে 7-এর থেকে যেগুলো কম, দেখো আমরা গল্পের ছলে পড়ি, 7-এর কম মানে কি? অল্প। অল্প থেকে আসছে অম্ল, অম্ল বা অ্যাসিডিক। আর 7-এর থেকে বেশি, সেটা হচ্ছে ক্ষারকীয়। তাহলে দেখো, 7-এর থেকে অল্প, অল্প থেকে অম্ল এবং 7-এর থেকে বেশি, সেটা হচ্ছে ক্ষারকীয়। তাহলে 7.4, দেখো 7-এর থেকে হালকা বেশি, তাহলে এখান থেকে কি হবে? হালকা ক্ষারকীয় বা ক্ষারীয় হবে। আমাদের শরীরে রক্তের পরিমাণ কত? আমাদের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। তাহলে আমাদের যে প্রাপ্তবয়স্ক মানুষ আছে, তাদের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। আমাদের দেহের ওজন যদি 100% ধরি, আমাদের দেহের ওজন যদি আমরা 100% ধরি, 100%-এর মধ্যে 7 থেকে 8% রক্ত থাকে আমাদের শরীরে। তার মানে যদি কোনো ব্যক্তির ওজন 100 কেজি হয়, কোনো ব্যক্তির ওজন যদি 100 কেজি হয়, সেই ব্যক্তির শরীরে 7 থেকে 8 কেজি কি থাকবে? রক্ত থাকবে। 7 থেকে 8 কেজি প্রায় রক্ত থাকবে। এবার দেখো, এই যে রক্ত বলছি আমরা, এই রক্ত পুরুষের দেহে এবং মহিলার দেহে একটু আলাদা আলাদা থাকে। কারণ কি? পুরুষের ওয়েট বেশি হয়, সেই জন্য রক্তের পরিমাণও পুরুষের দেহে তুলনামূলক বেশি। তাহলে দেখো, পুরুষের দেহে কি হয়? ওজন পুরুষের বেশি হওয়ার জন্য রক্তের পরিমাণও বেশি। রক্ত কত? 5 থেকে 6 লিটার। এবং মহিলাদের রক্তের পরিমাণ কত? 4 থেকে 5 লিটার। এবার তোমরাই বলো, রক্ত যখন আমাদের শরীরের ভিতর চলাচল করছে, পায়ের পাতা থেকে মাথা অবধি, তখন রক্ত জমাট বাঁধে না। যেই দেখবে হাত কেটে যাচ্ছে, তখন কি হচ্ছে? বাইরে রক্ত বেরোনোর সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাচ্ছে। তাহলে রক্ত তো সেম, তাহলে বাইরে এসে জমাট বেঁধে যাচ্ছে, আবার ভিতরে কেন জমাট বাঁধছে না? তার মেন কারণ হলো হেপারিন। তাহলে হেপারিন নামক এক ধরনের প্রোটিন আছে আমাদের শরীরের ভিতর। তাহলে আমাদের শরীরের ভিতর হেপারিন নামক এক ধরনের কি আছে? প্রোটিন আছে। এই প্রোটিনের উপস্থিতির কারণে আমাদের শরীরের ভিতর রক্ত জমাট বাঁধে না। তাহলে বোঝা গেল, বিগত বছরে পরীক্ষা এসেছে যে শরীরের ভেতর রক্ত জমাট বাঁধে না কেন? তার মেন কারণ হচ্ছে হেপারিন নামক প্রোটিনের উপস্থিতি। এরপর দেখো, রক্তকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। তাহলে রক্তকে আমরা মূলত কটা ভাগে ভাগ করি বলো? রক্তকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্লাজমা, আর একটা কি? আর একটা হচ্ছে রক্তকণিকা বা ব্লাড সেল। একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে রক্তকণিকা। যদি 100% রক্ত ধরি আমরা, এই রক্তের 55% অর্থাৎ 55% প্লাজমা দখল করে আছে, আর 45% কে দখল করে আছে? 45% দখল করে আছে রক্তকণিকা। এই প্লাজমাটাকে যদি আবার আমরা 100% ধরি, এই প্লাজমাটাকে যদি আবার আমরা 100% ধরি, দেখো, এই 100%-এর মধ্যে 92% কি আছে? জল আছে, 7% প্রোটিন আছে, 1% কি আছে? গ্লুকোজ আছে, ইউরিয়া আছে, হরমোন, এই সমস্ত জিনিসগুলো আছে। এবার দেখো, রক্তকণিকা বা ব্লাড সেলে চলে আসি। এই রক্তকণিকা মূলত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। একটা হচ্ছে ডাব্লিউবিসি,
হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর প্লেটলেট বা অনুচক্রিকা। এবার আমরা ডিটেলসে এই সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রথম আসছে লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকার শর্ট ফর্ম কি? আরবিসি, রেড ব্লাড সেল। এই লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কোথায় উৎপন্ন হয়? তোমরা সবাই কম বেশি চিকেন খেয়েছো, চিকেনের লেগ পিস। তোমরা সবাই কম বেশি কি খেয়েছো? চিকেনের লেগ পিস খেয়েছো। এই লেগ পিসের মাংসগুলো খাওয়ার পর যে হাড়টা পড়ে থাকে, এই হাড়টা চিবানোর সময় দেখবে এক ধরনের ভুরভুরে জিনিস থাকে, সেইটা হচ্ছে অস্থি মজ্জা। অর্থাৎ আমাদের হাড়ের ভিতরে, এইটা যদি আমি হাড় আঁকি, এর ভেতরে ডট ডট করে যে সমস্ত জিনিসগুলো আছে, এইগুলো হচ্ছে অস্থি মজ্জা। এই অস্থি মজ্জা থেকে আমাদের আরবিসি কি হয়? তৈরি হয়। তাহলে বিগত বছরে পরীক্ষা এসেছে যে আরবিসি কোথা থেকে তৈরি হয়, তাহলে কি হবে? অস্থি মজ্জা বা বোন ম্যারো। এবার দেখো, যখন সন্তানরা জন্মানোর আগের মুহূর্তে ভ্রূণ অবস্থায় মায়ের পেটে অবস্থান করে, তখন তো তার হাড় সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তখন তাহলে সেই শিশুর রক্ত কোথা থেকে তৈরি হবে? তাহলে মায়ের পেটে যখন কোনো শিশু ভ্রূণ অবস্থায় থাকবে, একদম ছোট্ট ভ্রূণ অবস্থায় থাকবে, তখন তার লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয় যকৃৎ থেকে এবং প্লীহা থেকে। খুব একটা ভালো প্রশ্ন। তাহলে ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা কোথায় থেকে তৈরি হয়? যকৃৎ থেকে এবং প্লীহা থেকে। আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে। এবার দেখো আরবিসি এর পরিমাণ, তাহলে 5 থেকে 5.5 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তাহলে 50 থেকে 55 লক্ষ আরবিসি বা লোহিত রক্তকণিকা প্রতি এমএল রক্তে উপস্থিত। তাহলে আরবিসির পরিমাণ কত? 5 থেকে 5.5 মিলিয়ন প্রতি এমএল রক্তে। এবার আসছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউবিতে যে কতবার এসছে তা বলে শেষ করা যাবে না। তাহলে আরবিসি এর জীবনকাল কতদিন? তাহলে আরবিসি বা লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 120 দিন। শুধু 120 দিন জেনে গেলে হবে না, 120 দিন মানে কত মাস? 4 মাস। তাহলে একটা পরীক্ষায় দিয়েছিল 120 দিন দেয়নি, হঠাৎ করে দেখছি 4 মাস দিয়েছে। এবার 120 দিন পড়ে পড়ে অভ্যাস, 4 মাসটা তখন আর চোখে ধরছে না। তাহলে কি আরবিসির জীবনকাল হচ্ছে 120 দিন বা 4 মাস। এবার দেখো, একটা আরবিসি কতদিন বাঁচে? 120 দিন বাঁচে। তাহলে 120 দিন পর তার মানে কি? সে মারা যাবে। তাহলে মারা যাওয়ার পর আরবিসি গুলো কোথায় থাকে? এমন তো না যে আরবিসি গুলোকে পেট থেকে বের করে আমরা আগুনে পুড়িয়ে দিলাম বা মাটির তলায় পুঁতে দিলাম। তাহলে মৃত আরবিসি যেগুলো থাকে, সেই ধ্বংসপ্রাপ্ত আরবিসি গুলো আমাদের ধ্বংস হয় কার দ্বারা? যকৃৎ ও প্লীহার দ্বারা। তাহলে মৃত আরবিসি গুলোকে ধ্বংস করার কাজ করে আমাদের যকৃৎ ও প্লীহা। এরপর দেখো, এই যে ধ্বংসপ্রাপ্ত আরবিসি গুলো বা লোহিত রক্তকণিকা গুলো আছে, এবার এগুলো তো ধ্বংস হয়ে গেল, ধ্বংস হওয়ার পর কোথায় অবস্থান করে? তাহলে এগুলো ধ্বংস হওয়ার পর প্লীহাতে অবস্থান করে। তাহলে মৃত আরবিসি গুলো প্লীহাতে অবস্থান করে, সেই জন্য প্লীহাকে কি বলা হয়? আরবিসি বা লোহিত রক্তকণিকার কবর স্থান বা গ্রেভ ইয়ার্ড। তাহলে প্লীহাকে কি বলা হচ্ছে? লোহিত রক্তকণিকার কবর স্থান বা গ্রেভ ইয়ার্ড। কেন? মারা যাওয়ার পর সেখানে গিয়ে তারা কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। এবার দেখো, প্লীহা, প্লীহাকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক অফ আওয়ার বডি। তাহলে ব্লাড ব্যাংক অফ আওয়ার বডি কেন বলছে? ধরো কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সেই বাইক যে চালক ছিল, সেই ব্যক্তিটা প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করলো। এবার শরীর যখন দেখছে যে শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে, বেঁচে থাকা মুশকিল, তখন শরীর নিজে থেকে কি করছে? কিছু পরিমাণ রক্ত তার প্লীহাতে সেভ করে বা সঞ্চয় করে রাখছে, যেন ব্যক্তিটি খুব তাড়াতাড়ি মারা না যায়, সে যেন সার্ভাইভ করতে পারে। সেই জন্য এই প্লীহাকে আমরা কি বলছি? ব্লাড ব্যাংক অফ আওয়ার বডি। তাহলে বোঝা গেল প্লীহাকে কেন ব্লাড ব্যাংক বলছি। তাহলে অ্যাক্সিডেন্টের পর কোনো কারণবশত রক্ত যদি শরীর থেকে প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, কিছু পরিমাণ রক্ত প্লীহা তা নিজের মধ্যে সঞ্চয় করে রাখে, যাতে ব্যক্তিটি বা মানুষটি কি হয়? বেঁচে থাকতে পারে অনেকক্ষণ। সেই রক্ত সঞ্চয় করে রাখার জন্য আমরা একে কি বলছি? ব্লাড ব্যাংক অফ আওয়ার বডি বলছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লোহিত রক্তকণিকা বা আরবিসিতে কি থাকে? তাহলে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। তাহলে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো একটা রেড পিগমেন্ট বা লাল রঞ্জক, যেমন দেখবা ক্লোরোফিল। ক্লোরোফিল কি? সবুজ রঞ্জক।
ক্লোরোফিলের জন্যই তো গাছের পাতা সবুজ হচ্ছে, সেই জন্য হিমোগ্লোবিন হচ্ছে একটা লাল রঞ্জক। সেই জন্য কি হচ্ছে, হিমোগ্লোবিন আমাদের রক্তে থাকার জন্য রক্তের রং কি হয় বলতো, লাল হয়। রক্তের রং কি হয়, লাল হয়। তাহলে এবার তোমরাই বলো, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিনে লোহা, আয়রন বা এফি অর্থাৎ লোহা পাওয়া যায়। তাহলে হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? লোহা পাওয়া যায় বা আয়রন পাওয়া যায়। এই লোহা বা আয়রনের অত্যাধিক উপস্থিতির কারণে আমাদের রক্তের রং কেমন হয়, লাল হয়। দেখবা বাড়ির জলে, কলের পানিতে যদি আয়রন থাকে, সেই জল যদি বালতিতে ভরে রাখো, কিছুক্ষণ পরে দেখবা হালকা হালকা করে লাল হতে শুরু করে। তার কারণ কি, জলে আয়রন আছে। তাহলে আমাদের শরীরে তো হিমোগ্লোবিনে প্রচুর পরিমাণে লোহা বা আয়রন আছে, এই কারণে আমাদের রক্তের রং কি হয়, লাল হয়ে যায়। এবার দেখো যে রক্তের অভাবে, অর্থাৎ আমাদের যে লোহিত রক্তকণিকা, এর অভাব যদি কোনো ব্যক্তির শরীরে দেখা যায়, তাহলে তাকে আমরা কি বলি, রক্ত শূন্যতা বলি। আর তাকে আরেকটা নাম কি আছে, অ্যানিমিয়া। তাহলে কোনো ব্যক্তির শরীরে যদি রক্তের অভাব দেখা যায়, তাহলে অভাব দেখা যাওয়ার কারণে সেই ব্যক্তির শরীরে কি রোগ হয়, অ্যানিমিয়া রোগ সৃষ্টি হয়। এবার দেখো, আমরা যে বারবার পড়ছি লোহিত রক্তকণিকায় কি আছে, হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেনের সরবরাহ করা, এক স্থান থেকে অন্য স্থানে অক্সিজেনের সরবরাহ করা। অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি করছি, বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করছি, সেই অক্সিজেন এসে কি হচ্ছে, আমাদের রক্তে মিশে যাচ্ছে। এবার রক্তগুলো আমাদের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। কারণ কি, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের রক্তের প্রয়োজন হয়। আর হিমোগ্লোবিনের এটাই হচ্ছে প্রধান কাজ, যে অক্সিজেনকে শরীরের বিভিন্ন অংশের মধ্যে ট্রান্সপোর্ট করা বা ছড়িয়ে দেওয়া। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হিমোগ্লোবিনের একটা অণু কতগুলো অক্সিজেনের অণু বহন করে? তাহলে হিমোগ্লোবিনের একটা অণু টোটাল 4টে অক্সিজেন অণু বহন করে থাকে। তাহলে হিমোগ্লোবিনের একটা অণু টোটাল কতগুলো অক্সিজেনের অণু বহন করে থাকে? তাহলে অক্সিজেনের 4টে অণু বহন করে থাকে। এরপর দেখো, আমাদের লোহিত রক্তকণিকা যখন পরিণত হয়ে যায়, আমাদের পরিণত লোহিত কণিকাতে নিউক্লিয়াস এবং সেল অর্গানস এগুলো থাকে না। তাহলে পরিণত লোহিত রক্তকণিকায় কি কি থাকে না? নিউক্লিয়াসও থাকে না, সেল অর্গানগুলো থাকে না। এরপর দেখো, আমাদের হিমোগ্লোবিনের লেভেল, তাহলে কারোর যদি রক্ত পরীক্ষা করতে যাও, দেখবা পুরুষদের, ধরো কোনো একটা ব্যক্তির শরীরে হিমোগ্লোবিন বা রক্ত কমে গেছে, ডাক্তার তাকে কি করতে দিল, হিমোগ্লোবিন চেক করতে দিল। তাহলে তার শরীরে হয়তো হিমোগ্লোবিন 10 বা 11 আছে, কথার দ্বারা বলছি। তাহলে হিমোগ্লোবিন একটা সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে কতটা থাকা উচিত? 13 থেকে 17 গ্রাম প্রতি ডেসিলিটার থাকা উচিত। তাহলে প্রতি ডেসিলিটার রক্তে 13 থেকে 17 গ্রাম কি থাকা উচিত, হিমোগ্লোবিন থাকা উচিত। আর মহিলাদের ক্ষেত্রে কত থাকা উচিত? 12 থেকে 15 গ্রাম প্রতি ডেসিলিটার থাকা উচিত। তাহলে প্রতি ডেসিলিটার রক্তে 12 থেকে 15 গ্রাম কি থাকা উচিত, হিমোগ্লোবিন থাকা উচিত। এবার দেখো, রেশিও অফ আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি। তাহলে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত বলতো? 600:1। অর্থাৎ যদি 600টা লোহিত রক্তকণিকা থাকে, তাহলে সেই সাপেক্ষে একটা কি থাকবে, ডাব্লিউবিসি আমাদের শরীরে থাকবে। তাহলে এই গেল আমাদের লোহিত রক্তকণিকা সম্পর্কে ধারণা। এবার আসছে দেখো শ্বেত রক্তকণিকা। তাহলে শ্বেত রক্তকণিকাকে কি বলে, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। দেখো এই শ্বেত রক্তকণিকাও আমাদের কোথা থেকে তৈরি হচ্ছে, অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে। তাহলে আমরা একটু আগে পড়লাম লোহিত রক্তকণিকার পরিমাণ কত বলো, 5 থেকে 5.5 মিলিয়ন। সেখানে দেখো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 6 থেকে 8,000, মাত্র 6 থেকে 8,000 প্রতি ml রক্তে। তাহলে আমরা একটু আগে পড়লাম আরবিসি, এর জীবনকাল কত, 120 দিন। এবার দেখো ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার জীবনকাল কত, 12 থেকে 20 দিন। তাহলে শ্বেত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 12 থেকে 20 দিন। মোটামুটি তোমরা 2 উইকস বা 2 সপ্তাহ মনে রাখবে। তাহলে 2 উইকস বা 2 সপ্তাহ এইটা মনে রাখবে। এর আশেপাশে যে অপশনটা থাকবে, যদি ডাব্লিউবিসির জীবনকাল আসে, এর আশেপাশে অপশনটা তোমরা অ্যান্সার নেবে। আর একটা দেখো, ডাব্লিউবিসির প্রধান কাজ হচ্ছে কি, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করা বা তৈরি করা। তাহলে ডাব্লিউবিসির প্রধান কাজ হচ্ছে কি,
আমাদের শরীরে, মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করা বা তৈরি করা। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে বলে তাই ডাব্লিউবিসি কে আমরা কি বলছি? দেহের সৈনিক বলছি। যেমন দেখো, আমাদের ভারতবর্ষকে বাইরের আক্রমণ থেকে কারা রক্ষা করছে? আমাদের ভারতীয় আর্মি, সেনারা বা অন্যান্য পুলিশ ফোর্সরা, সিআরপিএফ বলো, আইটিবিপি বলো, এসএসবি বলো, আর্মি বলো, বিএসএফ বলো, আমাদের সিআইএসএফ বলো, আমাদের স্টেট পুলিশ বলো, এরা যেমন দেশকে রক্ষা করছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঝামেলা থেকে, তেমনি ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করছে। সেই জন্য ডাব্লিউবিসি কে আমরা কি বলি বলতো? দেহের সৈনিক বলে থাকি। এবার দেখো, ডাব্লিউবিসি মূলত 5 প্রকার। অত প্রকার আমাদের জানার দরকার নেই, আমাদের দুটো প্রকার জানলেই হয়ে যাবে। একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে মনোসাইট যেটা আছে এটা হলো ডাব্লিউবিসির মধ্যে সব থেকে বড়। তাহলে ডাব্লিউবিসির লার্জেস্ট বা বড় অংশের নাম কি হচ্ছে? মনোসাইট। তাহলে ডাব্লিউবিসির সব থেকে বড় অংশের নাম কি? সেটা হচ্ছে মনোসাইট। এগুলো কি করে? সরাসরি জীবাণুকে ধ্বংস করে। ধরো ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল, আমাদের আর্মি, বিএসএফ এরা কি করবে? সরাসরি পাকিস্তানের সেনাদের উপর আক্রমণ করবে। তাহলে এই মনোসাইট কি করছে? সরাসরি জীবাণুকে ধ্বংস করছে। আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট দেখো স্মলেস্ট। তাহলে মনোসাইট হলো লার্জেস্ট আর লিম্ফোসাইট হলো কি? স্মলেস্ট। তাহলে গল্পের ছলে বলি, ধরো তোমাদের পাড়ায় দুটো বাড়িতে ঝামেলা লেগে গেল, তাহলে দেখবা ছেলেরা একদম খুব মুখোমুখি ঝামেলা করছে, আর মেয়েরা বাড়ির ভেতর থেকে একটা কথা বলছে, এই বাড়ির মেয়ে বাড়ির ভেতর থেকে আর একটা কথা বলছে। ঠিক সেরকম, মানে সামনাসামনি সরাসরি যুদ্ধ করছে না, এই দু একটা বাজে কথা বলছে, ওই একটা বাজে কথা বলছে। ঠিক সেরকম লিম্ফোসাইটও কি করছে? সরাসরি জীবাণুকে ধ্বংস না করে তার মধ্যে যে অ্যান্টিবডি কেমিক্যাল গুলো আছে সেইগুলো নির্গত করছে, জীবাণুর উপর ছড়িয়ে দিচ্ছে। জীবাণুর উপর ছড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? জীবাণুগুলো ধ্বংস হচ্ছে। তাহলে মনোসাইট কি করছে? সরাসরি জীবাণুকে ধ্বংস করছে। আর লিম্ফোসাইট অ্যান্টিবডি কেমিক্যাল গুলো নির্গত করছে জীবাণুর উপর, এবং সেই জীবাণুগুলো ওই কেমিক্যালের ফলে মারা যাচ্ছে। এরপর দেখো, আমাদের তৃতীয় ভাগ হচ্ছে অণুচক্রিকা। তাহলে প্লেটলেট বা অণুচক্রিকা, এটাও কোথায় উৎপন্ন হচ্ছে? এটাও অস্থিমজ্জা বা বোন ম্যারোতে তৈরি হচ্ছে। এর পরিমাণ কত রক্তে? তাহলে প্রতি এমএল রক্তে এর পরিমাণ হচ্ছে 1.5 থেকে 3.5 লক্ষ। তাহলে 1.5 লক্ষ থেকে 3.5 লক্ষ কি আছে? প্রতি এমএল রক্তে অণুচক্রিকা দেখা যায়। এদের জীবনকাল কত বলতো? 5 থেকে 8 দিন, অর্থাৎ 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এর আশেপাশে যে অপশনটা থাকবে সেটাকেই তোমরা বেছে নেবে। তাহলে অণুচক্রিকার জীবনকাল হচ্ছে 5 থেকে 8 দিন। আর এই অণুচক্রিকার প্রধান কাজ কি বলতো? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তাহলে এই যে অণুচক্রিকা কি করছে? আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। তাহলে কয়েকদিন আগে তোমাদের ভিটামিন ক্লাস নিয়েছিলাম, বলতো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তাহলে কি হবে? ভিটামিন কে। ভিটামিন কে, এই ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এখানে কে সাহায্য করছে? এখানে সাহায্য করছে আমাদের অণুচক্রিকা। এরপর দেখো, আমরা ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ সম্পর্কে দু একটা লাইন জেনে নিই। অনেক কিছু এখানে বলার আছে, কিন্তু এত কথা বলতে গেলে ক্লাস অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য ছোট্ট দ্বারা যেগুলো আমাদের স্টেট এবং নর্মাল পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় যেগুলো আসে সেখানে মোর দেন এনাফ। তাহলে এই যে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে? কিছু কিছু বইয়ে 1900 সাল দিয়ে আছে, কিছু কিছু বইয়ে কত 1901 সাল দিয়ে আছে। আমি যখন মেডিকেল কলেজে প্রায় 11 থেকে 12 বার রক্ত ডোনেট করেছি, তখন আমি এইটা জেনেছি যে রক্তের গ্রুপ কি আবিষ্কার করেছিল? ল্যান্ডস্টেইনার। এটা 5-6 বছর আগে আমি জেনেছি, তার আগে আমি জানতাম না। তাহলে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছে ল্যান্ডস্টেইনার। কত সালে? 1900 বা 1901 সালে। আর এই ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করার ফলে 1930 সালে কি পেয়েছিল বলতো? 1930 সালে নোবেল প্রাইজ পান। তাহলে কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল? 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই ব্লাডকে মূলত দুটো ভাগে আমরা জানি, একটা হচ্ছে অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনকে আমরা লিখি বড় হাতের এ এবং বড় হাতের বি দ্বারা, এবং অ্যান্টিবডিকে আমরা লিখে থাকি ছোট হাতের এ এবং ছোট হাতের বি দ্বারা। তাহলে অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? এটা আমাদের লোহিত রক্ত কণিকাতে পাওয়া যায়। আর অ্যান্টিবডিজ এটা কোথায় পাওয়া যায়? এটা আমাদের প্লাজমাতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যে পাওয়া যায় আমরা আলোচনা করছি, এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এগুলো হলো এক এক ধরনের প্রোটিন। এবার দেখো, RH ফ্যাক্টর, যে আমাদের তো রক্তের গ্রুপ এ,
বি, ও, এ বি তো জানি, ঠিক আছে। এবার এ পজিটিভ না এ নেগেটিভ, বি পজিটিভ বা বি নেগেটিভ, ও পজিটিভ না ও নেগেটিভ, এগুলো আমরা কিভাবে জানবো? তার জন্য আমাদেরকে কি জানতে হবে? RH ফ্যাক্টর। তাহলে এই RH ফ্যাক্টর কে আবিষ্কার করেছিলেন? এটাও আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার, এবং তার সঙ্গে দিয়েছিল আলেকজান্ডার উইনার বা ওয়েনার। তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার এবং আলেকজান্ডার উইনার এই দুইজন মিলে কত সালে? 1940 সালে RH ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন। তাহলে এই RH ফ্যাক্টর, এটা সম্পর্কে আমরা দুই এক লাইন জেনে নিই। দেখো RH কি? RH হচ্ছে একটা বানরের সাথে সম্পর্কিত। তাহলে একটা বানরের সাথে সম্পর্কিত কেন? বানরের সাথে সম্পর্কিত কারণ এই RH ফ্যাক্টর সর্বপ্রথম রিসাস নামক বানরের রক্তে পাওয়া গেছিল। তাহলে রিসাস নামক বানরের রক্তে সর্বপ্রথম কি পাওয়া গেছিল? RH ফ্যাক্টর সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম বা যে পাওয়া গেছিল। তাহলে এই যে রিসাস RH, এইখান থেকে কি আসছে? এর নাম এসছে RH ফ্যাক্টর। বোঝা গেল? এবার দেখো সিস্টেম অফ ব্লাড গ্রুপ। তাহলে ব্লাড গ্রুপকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে এবিও সিস্টেম। এবিও মানে কি? রক্তের গ্রুপ কি? এ, বি, এবি এবং ও, এই চার প্রকার রক্তের গ্রুপ আছে। আর RH সিস্টেম মানে রক্তের গুলো পজিটিভ না রক্তগুলো নেগেটিভ। তাহলে RH এর দ্বারা আমরা কি জানতে পাচ্ছি? রক্তগুলো কার কার শরীরে পজিটিভ রক্ত আছে, কার কার শরীরে নেগেটিভ রক্ত আছে। আর এবিও সিস্টেম দ্বারা আমরা কি জানতে পাচ্ছি? কার কার শরীরে কোন কোন গ্রুপের রক্ত আছে। এবার দেখো, ধরে নাও, ধরো কোনো ব্যক্তির রক্ত আছে এ পজিটিভ, তার মানে কি? ওই ব্যক্তির শরীরে এ গ্রুপের রক্ত তো অবশ্যই আছে, তার মধ্যে কি আছে? RH ফ্যাক্টর আছে। তাহলে কোনো ব্যক্তির শরীরে যদি এ পজিটিভ রক্ত থাকে, তাহলে এ গ্রুপের রক্ত তো অবশ্যই আছে, তার শরীরে কি আছে? এই RH ফ্যাক্টরও উপস্থিত আছে। আর কোনো ব্যক্তির রক্তের গ্রুপ যদি এ নেগেটিভ হয়, তার মানে কি? এ গ্রুপের রক্ত তো অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তির শরীরে RH ফ্যাক্টর উপস্থিত নেই। তাহলে RH ফ্যাক্টর নেই, যেহেতু নেই সেই জন্য নেগেটিভ, যেহেতু আছে সেই জন্য পজিটিভ। এবার এখান থেকে আমাদেরকে দু তিনটে প্রশ্ন আমরা জেনে নিব যে কোন গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয়। তাহলে ও গ্রুপের রক্তকে আমরা কি বলছি? সার্বিক দাতা। এবার ও গ্রুপের রক্তের মধ্যেও যদি স্পেসিফিক ভাবে জানতে চাই ও পজিটিভ না ও নেগেটিভ, তাহলে ও নেগেটিভ হবে সার্বিক দাতা। তাহলে ও নেগেটিভ রক্ত হচ্ছে সার্বিক দাতা। তাহলে সার্বিক দাতা তো আমরা জেনে গেলাম। তাহলে সার্বিক গ্রহিতা কে বলতো? তাহলে এবি গ্রুপের রক্ত হচ্ছে সার্বিক গ্রহিতা। এবার এবি পজিটিভ এই গ্রুপের রক্তটা হচ্ছে সার্বিক গ্রহিতা। তার মানে কি? এবি পজিটিভ রক্তওয়ালা কোনো ব্যক্তি এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ এবং ও গ্রুপ, চারটে গ্রুপের কাছ থেকে কি করতে পারবে? রক্ত নিতে পারবে। বোঝা গেল? আর ও নেগেটিভ ব্যক্তি এই চারটে গ্রুপের মানুষকে কি করতে পারবে? রক্ত দিতে পারবে। এরপর দেখো আজকের আমাদের লাস্ট লাইন, এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস জিনিসটা আবার কি? ধরো বাবার রক্ত RH ফ্যাক্টর পজিটিভ, তাহলে বাবার রক্ত কি হচ্ছে? RH ফ্যাক্টর পজিটিভ, এবং মায়ের রক্ত কি? RH ফ্যাক্টর নেগেটিভ। তাহলে আবার ভালো করে শুনো, বাবার রক্ত হচ্ছে RH ফ্যাক্টর পজিটিভ এবং মায়ের রক্ত কি হচ্ছে? RH ফ্যাক্টর নেগেটিভ। তাহলে সন্তানদের এক ধরনের রোগ দেখা যায়, সন্তানদের এক ধরনের মারণ রোগ দেখা যায়, যেটা এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস নামে পরিচিত। তবে এই রোগটা প্রথম সন্তান বা ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে মূলত ধরা পড়ে না। এর পরবর্তী যতগুলো সন্তান হবে এই সমস্ত বাবা মায়ের, ততগুলো সন্তানের মধ্যে প্রথম সন্তান ব্যতীত বাকি সব সন্তানে এই এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস রোগটা দেখা দেবে। মানে কি বলতো? তাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারবে না। তার ফলে কি? শিশুটা মায়ের পেটে ভ্রূণ অবস্থায় মারা যাবে, নইলে বেরোনোর পর খুব তাড়াতাড়ি চিকিৎসা না করালে সঠিক সময়ে সেটা মারা যাবে। এবার দেখো, এই যে আমাদের রক্তের গ্রুপ আমরা পড়লাম, এখান থেকে অনেক কিছু জানলাম। এবার এখান থেকে কিছু আমরা MCQ জেনে নেব যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে। দেখো, তাহলে লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় বলো? তাহলে একটু আগে পড়লাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তিনটেই আমাদের অস্থি মজ্জা বা বোন ম্যারোতে তৈরি হচ্ছে। তাহলে অপশন অনুযায়ী কি হবে? অপশন ডি। তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে অস্থি মজ্জা বা বোন ম্যারোতে। এবার দেখো,
কোন গ্রুপের রক্তের গ্রুপ নিম্নের কোন ব্যক্তি আবিষ্কার করেন? তাহলে রক্তের গ্রুপ নিম্নের কোন ব্যক্তি আবিষ্কার করেছিলেন? তাহলে বলো রক্তের গ্রুপ এইটা আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার। তাহলে রক্তের গ্রুপ এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার। এবার তোমাকে যদি প্রশ্ন দেয় যে RH ফ্যাক্টর কে আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু শুধুমাত্র ল্যান্ড স্টেইনার হবে না, তার সঙ্গে কি হবে? ল্যান্ড স্টেইনার এবং ওয়েনার। কত সালে RH ফ্যাক্টর আবিষ্কার করেছিল বলো? 1940 সালে। আর ল্যান্ড স্টেইনার কত সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিল? 1901 সালে। দেখো এরপরে আছে মিসলেনিয়াস, WBPSC মিসলেনিয়াস 2018 সালে এসেছিল যে সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? তাহলে সার্বজনীন রক্তদাতা, তাহলে রক্ত দান করছে কোন গ্রুপের ব্যক্তি? ও গ্রুপের ব্যক্তি। তাহলে ও গ্রুপের ব্যক্তি রক্ত দান করছে, তাহলে ও গ্রুপের মধ্যে যদি আমরা স্পেসিফিক ভাবে বলি তাহলে কি হবে? ও নেগেটিভ। আর কোন গ্রুপের ব্যক্তি সবার রক্ত গ্রহণ করছে? সেটা হচ্ছে AB গ্রুপের ব্যক্তি। তাহলে AB গ্রুপের রক্তের ব্যক্তিগুলো কি সবার কাছ থেকে রক্ত নিতে পারে। এরপর দেখো বৃহত্তম শ্বেত রক্তকণিকা কোনটি? তাহলে একটু আগে পড়লাম শ্বেত রক্তকণিকার দুটো ভাগ সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে কি লিম্ফোসাইট। তাহলে মনোসাইটটাই আমরা কি বললাম বলতো? শ্বেত রক্তকণিকার বৃহত্তম ভাগ। তাহলে এইটা শ্বেত রক্তকণিকার সব থেকে বড় অংশ হওয়ার জন্য এরা কি করছে? ডাইরেক্ট জীবাণুকে অ্যাটাক করছে। আর লিম্ফোসাইট কি বললাম? খুব ছোট, দেখছি ডাইরেক্ট অ্যাটাক করতে গেলে তো মারা পড়ে যাব, তখন সে কি করছে? সে তখন ডাইরেক্ট অ্যাটাক না করে কেমিক্যাল অ্যান্টিবডি কেমিক্যাল নির্গত করছে। এই কেমিক্যাল নির্গত হওয়ার ফলে কি হচ্ছে? সেই কেমিক্যালের রিয়াকশনের ফলে সেই জীবাণুগুলো মারা যাচ্ছে। এরপর দেখো নিম্নের কোন প্রজাতির প্রাণীর নাম থেকে RH ফ্যাক্টরের নামকরণ করা হয়েছে? CGL এ SSC MTS আসা প্রশ্ন। তাহলে নিম্নের কোন প্রজাতির প্রাণী থেকে, একটু আগে পড়লাম দেখো, তাহলে কোন প্রজাতির প্রাণী থেকে? বানর থেকে আমরা RH ফ্যাক্টর নামকরণ পেয়েছি। বানরটা কোন প্রজাতির বানর? এটা হচ্ছে রিসাস প্রজাতির বানর। এর কাছ থেকে আমরা কি RH ফ্যাক্টর সম্পর্কে জানতে পেরেছি। এবার দেখো লসিকার রং কেমন? তাহলে লসিকাতে কি বলতো 100% যদি ধরি তার মধ্যে প্রায় 90% কি আছে? 90 থেকে 92% আছে জল। তাহলে যার 100%-এর মধ্যে 90% জল আছে তার মধ্যে কি দেখা যাবে? একদম রং দেখা যাবে না বললেই চলে। সেই জন্য লসিকার রং হচ্ছে বর্ণহীন। তাহলে লসিকার রং কি বলতো? বর্ণহীন। এবার দেখো SSC GD বলো, তারপর হচ্ছে WBP বলো, অনেকবার এই পরীক্ষা এসেছে যে হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? তাহলে হিমোগ্লোবিনে একটু আগেই আমরা পড়লাম কোন ধাতু পাওয়া যাচ্ছে? হিমোগ্লোবিনে লোহা বা আয়রন পাওয়া যাচ্ছে। তাহলে হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যাচ্ছে? আয়রন বা লোহা পাওয়া যাচ্ছে। আর এই আয়রন বা লোহা পাওয়ার ফলে রক্তের রং কেমন হয়? রক্তের রং লাল হয়। আর হিমোগ্লোবিনের প্রধান কাজ কি বললাম বলতো? অক্সিজেন সরবরাহ করা বা ট্রান্সপোর্ট করা। অক্সিজেন কি করা? সরবরাহ করা। আমাদের আজকের লাস্ট প্রশ্ন যে লোহিত রক্তকণিকার জীবনকাল কত? তাহলে লোহিত রক্তকণিকা এর জীবনকাল হচ্ছে কতদিন? 120 দিন বা 4 মাস। তাহলে 120 দিন বা 4 মাস। তাহলে এই হলো আজকের আমাদের আলোচনার টপিক। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আজকে একটা হোমওয়ার্ক থাকছে, সেটা হচ্ছে যে লোহিত রক্তকণিকার কবরস্থান বা গ্রেভ ইয়ার্ড কাকে বলা হয়? তাহলে লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলা হয়? সবাই বলবে কমেন্টে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং কমেন্ট করো। এবং ক্লাসে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিভাবে আমরা ক্লাসটাকে আরো আপগ্রেড করতে পারবো সেই সম্পর্কে আমাদেরকে জানিও। ভালো থেকো। থ্যাংক ইউ।